আপনারা এতক্ষণে এই খবরটা জেনে গেছেন যে নরেন্দ্র মোদীর সরকার, সেই সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করেছেন তার পদ থেকে। এই পদত্যাগ তিনি করেছেন তার পদ থেকে, এটা ছিল যে ককরোচ জনতা পার্টি, যাদের আন্দোলন এই কয়েকদিন ধরে চলছে, সেই ককরোচ জনতা পার্টির বড় দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। আজ সকাল পর্যন্ত, সকাল কেন বলি, তারপরেও যে এই দাবি মেনে নেবে সরকার এমন কোনো কথা কিন্তু শোনা যায়নি। তাহলে বেলা 2টো নাগাদ হঠাৎ এই দাবি মেনে নিল সরকার। সরকার বলবো না, এখানে ধর্মেন্দ্র প্রধানকে তো আর পদচ্যুত করা হয়নি, তিনি পদত্যাগ করেছেন। তো এই পদত্যাগটা যদি কয়েকদিন আগে যদি তিনি করতেন, তাহলে তো এই সমস্যাগুলো হতো কি হতো না। দেখুন, এই ইফস অ্যান্ড বাটস, যদি কয়েকদিন আগে কেন পদত্যাগ করলেন না, কেন এতটা গোলমাল হওয়ার পরে তিনি পদত্যাগ করলেন, এসব প্রশ্নগুলো অর্থহীন। কেন অর্থহীন? এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে আমেরিকা যে কাজ করতে গিয়েছিল, সেখানকার যে শাসনতন্ত্র পাল্টাবার চেষ্টা, তাদেরকে পরমাণু শক্তিধর করবেন না তার চেষ্টা, তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা, এই কোনোটাই তো শেষ পর্যন্ত, আজকে 120 দিনের মতো হয়ে গেল, সেই ফেব্রুয়ারির 28 তারিখে লড়াই শুরু হয়েছিল, তারপর এতদিন লড়াই চললো, তারপরেও তো এখনো ইরানকে শেষ করা যায়নি এবং সারা পৃথিবীতে গোলমাল হচ্ছে। এখন আমেরিকা এবং ইরান দুজনেই কাছাকাছি বসবার চেষ্টা করছে যুদ্ধবিরতির জন্যে। তাহলে আপনারা যদি কেউ প্রশ্ন করেন যে এই যুদ্ধ বিরতি যদি হবে, তাহলে এতদিন ধরে এত বোমা কেন পড়লো, এত অসুবিধে কেন হলো, সারা পৃথিবী কেন ধ্বংসের মুখে এসে দাঁড়াচ্ছিল অর্থনৈতিকভাবে, এই প্রশ্নগুলো করাই যায়, তাই না? কিংবা আপনারা ওটাও ছেড়ে দিয়ে দিন, এই প্রশ্নও করা যায় কৃষক আন্দোলনের কথা। ভাবুন যে কৃষক আন্দোলনে এত হইচই হলো, এত গোলমাল হলো, রেড ফোর্টে এসে ঝামেলা করলো কৃষকরা, তারপরে সরকার করলো কি, আইন পর্যন্ত পাশ করলো সেইটা নিয়ে, কিন্তু তারপরে আইন পাশ করার পরেও সরকার পিছিয়ে গেল, সরকার সেই আইন লাগু করলো না, আইন পাশ করেও আইনকে ব্যবহার না করলো না। তাহলে কেউ প্রশ্ন করতেই পারেন কেন এটা করলো সরকার। সরকার যদি আইন না করতো, করবার কথা যদি না বলতো, তাহলে তো এই ঝামেলাগুলো হতো না। চেষ্টা করেছে সরকার তাদের মতো করে একটা জিনিসকে তৈরি করা, যেমন আমেরিকা চেষ্টা করেছিল তাদের মতো করে ইরানে শাসন ব্যবস্থা চালু করবেন, পারেনি। কিন্তু তার মানে সব চেষ্টা যে পুরোপুরি সফল হয় এমন তো নয়। আজকে ব্যর্থ হয়েছে, দুদিন পরে সেটা ব্যর্থ নাও হতে পারে। সুতরাং যারা প্রশ্ন করছে যে এত ঝামেলা করার পরে এত মৃত্যু হয়নি, কিন্তু আহত হয়েছে তো অনেকেই, অনেক পুলিশ আহত হয়েছে, এত কিছুর পরে ও যদি সরকার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ যদি তিনি করতেন, আগেই করতেন, তাহলে তো এত ঝামেলা হতো না। কিন্তু এই প্রশ্নগুলো এখানে ওঠে না। তার কারণ আপাতত একটা সিদ্ধান্তে আসা হয়েছে, মানে এই নয় যে এই সিদ্ধান্ত আগে নেওয়াটা ঠিক হতো, এই কথাটা কোনো কারণ নয়, কোনো গ্রহণযোগ্য কারণ হতে পারে না। দেখুন, নেপোলিয়ন বোনাপার্টের নামে একটা কথা চালু আছে। কথাটা হলো, বড় যুদ্ধ জিততে গেলে ছোটখাটো লড়াই অনেক সময় হারতে হয়। সেই কমিউনিস্টদের লেনিনের বিখ্যাত কথা আছে না, যে 1 স্টেপ ফার্দার আর 2 স্টেপ ব্যাক, আগে 1 কদম এগোতে গেলে অনেক সময় 2 কদম পিছিয়ে আসতে হয়, এগুলো যুদ্ধের ট্যাকটিক্স। তো সুতরাং নরেন্দ্র মোদী কৃষক আন্দোলনের সময় এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছিলেন, আইন পাশ করেও আইন কার্যকর করেনি, হার মেনে প্রত্যাহার করেছিলেন কৃষি আইন। আবার আজ সোনাম ওয়াজুকের সঙ্গে সমঝোতা হয়ে যাওয়ার পরও ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হলো। এর পেছনে কি কারণ থাকতে পারে? দেখুন, এর পেছনে অনেকেই বলছেন
আরএসএস প্রধান মোহন ভাগবতজি সরসঙ্ঘ চালক, তিনি ছাত্রদের সঙ্গে সংযত ব্যবহার করতে বলেছিলেন, আজকেই সকালে বলেছিলেন। এবং তারপরে সরকার থেকে আলোচনাও চলছিল সিজেপি ককরোচ জনতা পার্টির সঙ্গে, তাদের মুখপাত্র সৌরভ দাস তিনি আলোচনায় ছিলেন। তো এটা মোহন ভাগবত যে তাদের ছাত্রদের সঙ্গে আলোচনা করে একটা সমঝোতায় পৌঁছবার কথা বলেছিলেন, তার একটা বাস্তব যুক্তি আছে, সেটা ঠিকই। কিন্তু এটাও মনে রাখতে হবে, নরেন্দ্র মোদী তিনি কিন্তু একদম শেষ মুহূর্তে, তিনি গতকাল থেকেই তিনি কিন্তু বিষয়টাকে অ্যামিকেবল একটা সমঝোতার মধ্যে দিয়ে শেষ করবার চেষ্টা করেছেন। তিনি সবসময় মানুষকে উদ্দেশ্য করে বললেন ভাইও অ্যান্ড বহিনো। তিনি দেখবেন যে নিজে তার মোবাইলে কিংবা তার মতো করে একটি তিনি ভিডিও তৈরি করেছেন, একটি আহ্বান বার্তা তৈরি করেছেন। সেই বার্তায় তিনি বলেছেন ফ্রেন্ডস। তিনি ওই ভাইও বহিনো এইসব কথা ভাষণ দেওয়ার মতো জায়গা তিনি মানসিকতা সেখানে প্রকাশ করেননি। তিনি বন্ধু হিসেবে যারা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে বন্ধু হিসেবে সম্বোধন করে তিনি তার বক্তব্য রেখেছেন। এবং তা তখন থেকেই বোঝা যাচ্ছিল যে নরেন্দ্র মোদী জিনিসটাকে মিটিয়ে নিতে চাইছেন, আরো এগিয়ে, কনফ্রন্টেশন নয়, সেটা সমঝোতার মধ্য দিয়ে চলা। এবং তার জন্যেই সোনাম ওয়াংচুককেও তিনি কিন্তু বোঝাতে পেরেছেন, দুই মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তারা গিয়ে সোনাম ওয়াংচুককে বসিয়ে তার কাছ থেকে কিন্তু নিয়েছেন যে তার অনশন ভেঙেছেন, তার সাথে একটা সমঝোতা হয়েছে। সেই সমঝোতার মধ্যে খেয়াল করবেন ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তিনি চাননি, সোনাম ওয়াংচুক চাননি, তিনি সেই ব্যাপারটাই তিনি চাননি। কিন্তু আজকে সোনাম ওয়াংচুককে দেখা গেল, সোনাম ওয়াংচুক তিনি কিন্তু আন্দোলন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। সোনাম ওয়াংচুককে কংগ্রেস বলেছেন দালাল, বেঈমান। এমনকি যে ককরোচ জনতা পার্টি, তারা সোনাম ওয়াংচুক কিন্তু এখন আর এই মুহূর্তে আন্দোলনের সাথে তিনি যুক্ত আর নন। সোনাম ওয়াংচুকের যিনি স্ত্রী, তিনি বলেছেন রাহুল গান্ধীকে নৌটঙ্কিওয়ালা। এবং রাহুল গান্ধীকে দেখুন, আম আদমি পার্টি, রাহুল গান্ধী যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বাড়ির ওখানে গিয়ে অবস্থান করছিল, তার উত্তরে তার প্রতিক্রিয়ায় আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন যে কংগ্রেস ওখানে গিয়েছে বিজেপির দালাল হিসেবে। আবার কংগ্রেস আম আদমি পার্টিকে বলছে বিজেপির দালাল। অর্থাৎ সমস্ত আন্দোলনের মধ্যে যারা আছে তারা সবাই যে যার এজেন্ডা নিয়ে তারা কিন্তু আন্দোলনে যুক্ত হয়েছে। এবং অভিজিৎ দীপকে তিনি তাকে ব্যবহার করতে চেষ্টা করছে। আজকে দেখুন, যখন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী তার পদত্যাগপত্র দাখিল করলেন, সেই পদত্যাগপত্র দাখিল করার পর অভিজিৎ দীপকে যিনি এই ককরোচ জনতা পার্টির প্রধান তিনি বলেছেন পুলিশকে ক্ষমা চাইতে হবে। দেখুন কথাটা, অর্থাৎ গোলপোস্ট কিন্তু পাল্টে গেছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগটা আর এখন গোলপোস্ট নেই, কারণ সেটা তো পাওনা হয়ে গেছে। তা পাওয়া হওয়ার সাথে সাথেই গোলপোস্টটা আবার চেঞ্জ করে দিয়েছে, পুলিশকে ক্ষমা চাইতে হবে। দেখুন, গতকাল রাত্রে ওই এনটিএ ন্যাশনাল যে টেস্ট যে সংস্থা, তার 48 জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে হিরাসতে নেওয়া হয়েছে। আবার আজকে সেইগুলো বিষয়গুলো নিয়ে, অর্থাৎ সরকার কিন্তু চেষ্টা করছেন যাতে একটা মুখকে বলি না দিয়ে সমস্যাটাকে সমাপ্ত করা যায়। অর্থাৎ ধর্মেন্দ্র প্রধান তো একটা মুখ, তাকে যদি হটিয়ে দেয়া হয় পদ থেকে, তাতে তো সমস্যা চলে যায় না। কিন্তু সরকারের এই যে মানসিকতা, যারা রাজনীতি করতে চাইছে তারা এখান থেকে বেরিয়ে আসতে চাইছে, তারা ওইটা মানছে না। আজকে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে এখানে কেন নরেন্দ্র মোদীকে পুলিশের এই কাজের জন্য নরেন্দ্র মোদীর ক্ষমা চাইতে হবে। নরেন্দ্র মোদীকে আপনি কি বলেন এগুলো? অর্থাৎ আজকে
যারা এই আন্দোলনকে ব্যবহার করছিল নিজেদের রাজনৈতিক স্বার্থে, তাদের চেহারাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে, উন্মুক্ত হচ্ছে। এইবার প্রশ্ন, এর পরে আজকে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বুঝে যাচ্ছে তিনি কৌশলগত পথে, তিনি যেমন কৃষি আইন প্রত্যাহার করেছিলেন, তেমনিভাবে বৃহত্তর স্বার্থে সাময়িক নমনীয়তা তিনি দেখালেন। সরকার বুঝেছে যে জাতীয় স্তরে শিক্ষা ব্যবস্থার গলদ, প্রশ্ন ফাঁস এবং পরীক্ষার্থীদের ক্ষোভকে দীর্ঘায়িত হতে দিলে তা সরকারের ভিত্তিকে আরো বেশি নাড়িয়ে দিতে পারে। তাই মন্ত্রীর পদত্যাগের মতো বড় পদক্ষেপ নিয়ে তিনি একটি প্রতীকী বলিদান দিয়ে জনরোষের তীব্রতা কমানোর চেষ্টা করলেন। এর সঙ্গে আরএসএস এর যে বার্তা, গত রাত্রে নরেন্দ্র মোদী ফ্রেন্ডস বলে যে সম্বোধন করেছেন, তার মধ্য দিয়ে যে বার্তা দিয়েছেন, সেই বার্তাটা কি ছিল? সরকারের ভাবমূর্তি রক্ষা করতে এবং যুব সমাজকে শান্ত করতে সংঘ যেমন, আরএসএস যেমন হস্তক্ষেপ করেছে শেষ মুহূর্তে এসে, তার আগেই নরেন্দ্র মোদীও কিন্তু এই একই লাইনে ভাবছিলেন। আর আন্দোলন দীর্ঘায়িত না করার যে বাধ্যবাধকতা, এই বাধ্যকতায় কিন্তু সোনম ওয়াংচুকের সাথে সমঝোতার কৌশলটা সেখানটায়। সোনম ওয়াংচুক নিজে স্পষ্ট করেছেন যে তার কাছে মন্ত্রীর পদত্যাগের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আন্দোলনরত সাধারণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা করা, যার জন্য ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ তার সমঝোতার চুক্তির মধ্যে ছিল না, যার ভিত্তিতে তিনি অনশন তুলে নিয়েছেন। তিনি কি চেয়েছিলেন? যে পুলিশের এফআইআর এবং আইনি জাতাকলে পড়ে তরুণ প্রজন্মের জীবন যেন নষ্ট না হয়, সেটা ছিল সোনম ওয়াংচুকের কথা। সেই একই কথা বলেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আবার গতকাল রাত থেকে সেই একই বার্তাই দিচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুলিশের ভূমিকা, এই যে গোলপোস্ট চেঞ্জ করে অভিজিৎ দেবকে কংগ্রেস এবং অন্যান্যরা বলছে যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, প্রশাসনবিদ পুলিশ তাদের পক্ষে ক্ষমা চাইলে আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থায় মনোবল ভেঙে পড়বে। সরকার সেটা কখনোই মেনে নেবে না। পুলিশকে দিয়ে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটা এইখানে ওঠে যে আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়াগুলো তো পালন হয়ে গেল, সবকিছু মেনে নিয়েছে সরকার, সবকিছু মেনে নিয়েছে, তাহলে কেন হঠাৎ তারা গোলপোস্ট চেঞ্জ করে ওই জায়গাতে গেল? তার কারণটাই হচ্ছে এই যে আন্দোলন ককরোচ জনতা পার্টির, এটা কিন্তু ওই ছাত্রদের জন্য নয়, ছাত্রদের ওটাকে মুখোশ হিসেবে ব্যবহার করা হয়েছে নিট পরীক্ষার্থীদের। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসটাকে মুখোশ হিসেবে ব্যবহার করা। যারা এই আন্দোলনটা যারা তৈরি করেছে, যাদের মস্তিষ্ক প্রসূত, তারা চেয়েছে একটা গোলমাল করে ভারতবর্ষে ওই যে জেনজি আন্দোলনের নামে যেমনভাবে শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল যা হয়েছে সেই জায়গায় যাওয়া। ভারতে সেটার সম্ভাবনা নেই, কিন্তু ভারতে এই সম্ভাবনা অবশ্যই আছে যে এর মধ্য দিয়ে একটা ভারতের রাজনৈতিক অস্থিরতা তৈরি করা। এই রাজনৈতিক অস্থিরতা যাতে না হয় তার জন্য একটা বড় যুদ্ধ জেতার জন্য এই বাদল অধিবেশনে সরকারের কাছে বেশ কিছু বিল আছে। সেই বিলগুলো যাতে পাস না করা যায়, ভণ্ডুল করা যায়, দেশ জুড়ে অশান্তি তৈরি করা যায়, সেই চেষ্টা করেছে বিরোধীরা এবং ডিপ স্টেট আমেরিকায়। বিদেশে বসে যারা এইসব আন্দোলনের ষড়যন্ত্র যারা তৈরি করে তারা। দেখুন, কেন একটা বড় আইন আপনি দেখেছেন, বড় একটা জিনিস এখানে, আমি আজকে পরে পারলে আর একটা ভিডিও আমি করব, সেখানটাতে বলবো যে আপনারা কখনো দেখেছেন যে আমাদের এর আগে কৃষক আন্দোলন হলো, অন্যান্য আন্দোলন হলো, কোনো জায়গাতে খ্রিস্টান মিশনারিরা, বিশপরা, তারা তাদের জব্বা পরে, পোশাক পরে আন্দোলনের রাস্তায় দাঁড়িয়েছে? এখানে করেছে সেইটা। কারণটা কি? কারণ এফসিআরএ, যেটা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, বিদেশ থেকে টাকা পেয়ে এনজিওরা এই দেশে নানা রকম ভাবে সমস্যা তৈরি করে, সমাজসেবার নামে ধর্মান্তরণ করে, এই সবগুলো বন্ধ করবার জন্য সরকার একটা বড় ব্যবস্থা নিচ্ছে। এই অধিবেশনেই সেই সম্পর্কে সম্ভবত সোমবারে সেই সম্পর্কিত বিল
পেশ করা হবে। আইনে এসে গেলে এই এফসিআরএ নিয়ে, এই টাকা নিয়ে, বিদেশের টাকা নিয়ে দেশের মধ্যে এই সমস্ত গন্ডগোল তৈরি করা, এগুলো করতে পারবে না। এদের সম্পত্তি সরকার বাজেয়াপ্ত করে নিতে পারবে, সেই আইনটা আসছে। এই আইন যাতে না আসতে পারে তার জন্যই এই সমস্যাটা বাঁচিয়ে রেখে দেশ জুড়ে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার প্ল্যান ছিল। আপাতত ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে সরকার সমস্ত দাবিগুলো মেনে নিয়েছে, মেনে নিয়ে একটা বার্তা দিয়েছে। এরপরেও যদি এই আন্দোলন চালিয়ে যায়, যেটা চালিয়ে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে, কিন্তু কারণ মূল যে সরকার, ওই যে নিজেকে বললাম না যে নেপোলিয়ন বোনাপার্টের নামে যে চলে যে কথাটা, বড় যুদ্ধ জিততে গেলে অনেকগুলো ছোট ছোট লড়াই হারতে হয়, এখানেও সেই রকম ছোট লড়াই হেরেছে। এটা কৌশলগত। একটা জিনিস মাথায় রাখতে হবে, নরেন্দ্র মোদীর সরকার এই যে ধর্মেন্দ্র প্রধানকে ব্যাপারে পিছু হাঁটলেন, এই পিছু হাঁটাটা কিন্তু সেই লড়াইয়েরই একটা কৌশল। আগে আরো বড় লড়াই আছে, সেই লড়াই জেতার জন্যে দেশ জুড়ে জনতা, যে যুবকদের মধ্যে যে একটা উন্মাদনা ছড়াবার চেষ্টা করা হচ্ছে, সবাই তো বোঝেন না, তারা আবেগে ভাসে। যারা আবেগে ভাসেন তাদের কাছেও একটা বার্তা সরকার দিল, আমরা তোমাদের সঙ্গে রয়েছি, আমরা সাধারণ যে ছাত্রছাত্রী যুবশ্রেণী, আমরা তাদের বিরুদ্ধে নেই। এই যে নমনীয়তা, এই নমনীয়তাটা দেখুন যে আমাদের এই উপমহাদেশে আর যে রাষ্ট্রগুলোতে হয়েছে, বাংলাদেশে শেখ হাসিনা যদি শেষ মুহূর্তে নমনীয়তা দেখাতেন, আপনাদের মনে আছে যখন তিনি চীন সেরে ভ্রমণ করে তিনি ফিরে আসবার পর ওই জুলাইতে তিনি যখন একটি সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে, সাংবাদিকের প্রশ্ন ছিল যে কেন ৭১-এর শহীদদের পরিবাররা তারা কেন পাবে না চাকরির সুযোগ, তারা কেন পাবে চাকরির সুযোগ, তাদেরকে কেন স্পেশাল বেনিফিট দেওয়া হবে? শেখ হাসিনা উত্তর দিয়েছিলেন, তারা সুযোগ পাবে না তো রাজাকারের নাতিপুতিরা সুযোগ পাবে। এবং এই কথাটা আগুনে ঘি পড়েছিল, বারুদের স্তূপে একটা অগ্নিস্ফুলিঙ্গের মতো এইটা যুক্ত হয়েছিল। যদি নমনীয়তা, আপনি দেখবেন খেয়াল করে, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেক ভাষণ দেন, বড় লম্বা চওড়া কথা বলেন, অনেক লম্বা ভাষণ দেন, কিন্তু কখনোই তিনি বেফাঁস কথা বলেন না। তো বেফাঁস কথা বলে আগুনে ওই বারুদের স্তূপে স্ফুলিঙ্গ দেয়াটা, এটা করেননি। আবার বলছি, এটা নরেন্দ্র মোদীর সরকারের পরাজয় নয়, এটা কৌশলগত নমনীয়তা। আজকের মতো, এখনকার মতো এখানেই রাখছি। আপনাদের কেমন লাগলো আমার এই বিশ্লেষণ সেটা বলবেন এবং কমেন্ট করবেন। আর যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেল ক্যালকাটা ডায়ালগসকে, সেটা করবেন। আপাতত এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।